বিএনপির যেই সাইবার সন্ত্রাসী গ্রুপ আছে এটার নেতৃত্বে আমেরিকা প্রবাসী একটা দুর্বৃত্ত ওয়াহিদুজ্জামান অ্যাপোলো নামে একটা দুর্বৃত্ত, তারপরে আরেকজন হলো মির্জা, তারপরে আরেকজন হলো মারুফ মল্লিক। এদের যে গ্যাংটা আছে আমরা তাদের ইনসাইড যেই গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের কিছু স্ক্রিনশট আমরা পেয়েছি। আমরা যেটা জানতে পেরেছি যে শুধুমাত্র বিএনপির দুর্বৃত্তরাই এই হ্যাকিং এর সাথে জড়িত না, এটার সাথে পরিষ্কারভাবে সাবেক ফ্যাসিস্ট সরকারের বেশ কিছু রোগ সেনাবাহিনীর এনটিএসসি যেই রাষ্ট্রীয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক মনিটরিং এর জন্য পেগাসাস সহ ইসরায়েলি যে সমস্ত সফটওয়্যার ক্রয় করা হয়েছিল সেই দুর্বৃত্ত যারা পালিয়ে গিয়েছে, যারা দুবাইতে আছে, এদেরকেও এনগেজ করা হয়েছে। প্রফেসর নকিবুর রহমান, আপনার কাছে যাই যে আজকে আমরা দেখতে পাচ্ছি এইমাত্র যে নিউজ, তাতে বলা হচ্ছে যে শফিক সাহেব উনি বলছেন যে যারা এই হ্যাকিং এর সাথে ইনভলভ তাদের চিহ্নিত করা হয়েছে এবং হোয়াট ইজ দি এক্সপ্লেনেশন এন্ড এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, এবং চিহ্নিত করা হয়েছে মানে এদের কোনো পরিচয় কি আপনারা প্রকাশ করবেন? জি, অনেক ধন্যবাদ তাহের ভাই। রবিন ভাই খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন। সো আমি জাস্ট একটু টাইম লাইনটা যোগ করি। বেসিক্যালি রবিন ভাই যেটা বলেছেন যে ইট ওয়াজ এ ফিশিং অ্যাটাক। একটা ডোমেইন থেকে, সেই ডোমেইনটা হলো বঙ্গভবনের আইডি ইউজ করা, এবং এটা সেই ব্যক্তি হতে পারে কিংবা সেই ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, ইম্পারসনেশন হতে পারে। এটা নিয়ে আমরা গবেষণা করছি, এটা আমরা এখনো কনফার্ম না। বাট হোয়াট এভার ইট ইজ, সেই অ্যাকাউন্ট থেকে একটা প্লাগ ইন পাঠানো হয়েছিল যেটার মধ্যে ম্যাক্রো প্রোগ্রাম ছিল। সো এবং একটা আর্জেন্সি ইলেকশন কেস স্টাডি হিসাবে ইমেলটা সেন্ড করা হয়েছে, এবং ওই আর্জেন্সির কারণেই ভুলবশত কোনো একজন আমাদের সম্মানিত আমিরা জামাতের এই অ্যাডমিন প্যানেলের কোনো একজন এটা চেক করতে গিয়েছিলেন যে এটা কি আর্জেন্ট, এবং তখনই ম্যালওয়্যারটা ইনস্টল হয়ে যায় এবং ওই ডিভাইসটা কম্প্রোমাইজড হয়ে যায়। সো এটা অ্যাকচুয়ালি ওয়াজ মোর ডিভাইস হ্যাকিং দেন এক্স অ্যাকাউন্ট হ্যাকিং। এবং ডিভাইসটা যখন কম্প্রোমাইজ হয় আমাদের নলেজে এটা সাথে সাথেই আসে। আমরা দেখেছি যে 4:37 ওনার অ্যাকাউন্ট থেকে একটা খুবই আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়, এবং এখানে খুব মজার জিনিস হলো যে এটার ল্যাঙ্গুয়েজটা এত বেশি ভালগার। কোনো সুস্থ মানুষ এটা দেখলে বুঝবে যে এটা ডক্টর শফিক সাহেবের কথা হতে পারে না। কারণ ইলেকশনের 12 দিন আগে একজন পার্টির প্রধান কর্মজীবী মহিলাদেরকে পতিতা বলে সম্বোধন করবেন, মানে ইউ হ্যাভ টু বি আউট অফ ইউর মাইন্ড টু ডু দ্যাট, অ্যান্ড ইউ হ্যাভ টু বি অ্যাবসলিউটলি ব্লাইন্ড, একজন অন্ধ সমর্থক একটা দলের, অথবা আপনার আইকিউ শিশুদের চেয়েও কম, তা না হলে আপনার পক্ষে বিশ্বাস করা সম্ভব না যে একজন সুস্থ মানুষ এরকম টুইট করতে পারে। সো 4:37 এই টুইটটা করার সাথে সাথে আমাদের আরো একজন নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার ফেসবুক অ্যাকাউন্টও কম্প্রোমাইজড হয়। সো দুটো অ্যাকাউন্ট কম্প্রোমাইজড হয়ে গিয়েছিল। উনার ফেসবুক অ্যাকাউন্টেও এই টুইটটা শেয়ার করা হয় এবং এটা আমাদের নজরে সাথে সাথেই আসে। এবং আমরা যেটা করেছি ইমিডিয়েটলি সেটা হলো যে আমরা 5:09 আমরা অন্য আর একটা ডিভাইস থেকে আমরা সাথে সাথে লগ ইন করে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে ফেলেছি। সো রবিন ভাই যেটা বললেন যে এই হ্যাকার অ্যাকাউন্টে ঢুকেছে, এটা দুইভাবে হতে পারে। কোনোভাবে সি প্যানেল দিয়ে তিনি পাসওয়ার্ড রিকভার করেছেন, অথবা ওই ডিভাইসে এক্স অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা ছিল, অনেক সময় অনেক ডিভাইসে লগ ইন করা থাকে। ইদার অর শুধুমাত্র সে একটা স্ট্যাটাস দিয়েছে, অন্য কোনো সেটিং চেঞ্জ করার সে সুযোগ পায়নি, যার কারণে আমরা 5:09 এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে পুরা কন্ট্রোল নিয়ে নিই এবং অন্য সমস্ত অ্যাকাউন্ট থেকে, অন্য সমস্ত ডিভাইস থেকে অটোমেটিক্যালি তখন লগ আউট হয়ে যায় আমরা, এবং সেই ডিভাইসটাও আমরা রিবুট করে আমরা পুরা ফরম্যাট করে আমরা রিকভার করেছি। সো এটা হলো ইমিডিয়েটলি, এবং সাথে সাথে কিন্তু আমরা 5:09 আমরা এটা রিকভার করার সাথে সাথে আপনি দেখবেন যে শফিক সাহেবের অ্যাকাউন্ট থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে আমার অ্যাকাউন্ট ওয়াজ কম্প্রোমাইজড, কেউ একজন আমাদের অ্যাকাউন্ট হ্যাক করেছে, এই ঘোষণা, এবং সাথে সাথে সিরিজ অফ বিবৃতি বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাটা ঘটার সাথে সাথে আমরা দেখেছি যে বিএনপির যেই সাইবার সন্ত্রাসী গ্রুপ আছে এটার নেতৃত্বে আমেরিকা প্রবাসী একটা দুর্বৃত্ত ওয়াহিদুজ্জামান অ্যাপোলো নামে একটা দুর্বৃত্ত, তারপরে আরেকজন হলো মির্জা, তারপরে আরেকজন হলো মারুফ মল্লিক। এদের যে গ্যাংটা আছে আমরা তাদের ইনসাইড যেই গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের কিছু স্ক্রিনশট আমরা পেয়েছি যে তারা এই টুইটটাকে স্ক্রিনশট নিয়ে আমিরা জামাতের বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন করা শুরু করেছিল, এবং বেসিক্যালি এরাই ফেসবুক ফেয়ারটাকে গরম করেছে। এবং আপনারা দেখেছেন যে বারংবার
এটা ক্লিয়ারিফাই করা, আমরা সংবাদ সম্মেলন করে প্রসেসটা এক্সপ্লেন করার পরও গতকালকে ছাত্রদল আহ, ছাত্রদল কিন্তু আমরা দেখেছি যে ঝাড়ু মিছিল করার মতো কাজ করেছে। মানে তাদের বুদ্ধির লেভেল যে কোন পর্যায়ে, যে কোনো সাধারণ মানুষ কিন্তু এটা জি। পড়লেই বুঝতে পারবে যে এটা কোনোভাবেই আমির জামাতের পক্ষ থেকে দেওয়া সম্ভব না, এবং আমরা বারংবার এটা এক্সপ্লেন করেছি। স্টিল আমরা দেখলাম যে তারা এটা নিয়ে তেনা পেঁচাচ্ছে। সো এটা খুবই দুর্ভাগ্যজনক, তো এবং আপনারা আমরা বলতে চাচ্ছেন এটা যে জানতে ইটস পেরেছি। অ্যাবসলিউটলি হ্যাকিং এন্ড হ্যাঁ, আমরা জি ধর্মে আমি শেষ করছি জি। যে আমরা যেটা জানতে পেরেছি যে শুধুমাত্র বিএনপির দুর্বৃত্তরাই এই হ্যাকিং এর সাথে জড়িত না, এটার সাথে পরিষ্কারভাবে সাবেক ফ্যাসিস্ট সরকারের বেশ কিছু রোগ সেনাবাহিনীর এনটিএসসি যেই ইয়েটা, যে রাষ্ট্রীয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক মনিটরিং এর জন্য পেগাসাস সহ ইসরায়েলি যে সমস্ত সফটওয়্যার ক্রয় করা হয়েছিল, সেই দুর্বৃত্ত যারা পালিয়ে গিয়েছে, তারা দুবাইতে আছে, এদেরকেও এনগেজ করা হয়েছে। সো এটা খুবই দুর্ভাগ্যজনক। অন দ্য আদার হ্যান্ড, আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে নারীদের উপরে যেভাবে বিএনপি ঝাঁপিয়ে পড়ছে। গতকালকে গাজীপুরেও একজন নারীকে হত্যা করেছে বিএনপির দুর্বৃত্তরা। তার আগে আমাদের নারী কর্মীদের উপরে 19 জায়গায় আহ, বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়েছে, ফিজিক্যালি আঘাত করেছে। বিএনপির নেতারা, সংসদ সদস্য প্রার্থীরা মহিলাদের কাপড় খুলে দেওয়ার হুমকি দিচ্ছে, যেটা ভিডিও আমাদের কাছে আছে। সো মহিলাদের উপরে অ্যাগ্রেসিভ যে তারা হচ্ছে, এবং তাদের জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায়, সেই জায়গা থেকে তারা মানুষের দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য এই ন্যাক্কারজনক একটা কাজ করেছে। আমাদের কাছে প্রমাণাদি আছে, আমরা পুলিশের কাছে এগুলা সাবমিট করেছি। আমরা আশা করি সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে, এবং ইমতিয়াজ মির্জা এবং অ্যাপোলো সহ যারা, হয়তো যেমন অ্যাপোলো সহ যে সমস্ত দুর্বৃত্তরা এটার সাথে জড়িত, এবং গোয়েন্দা সংস্থার সাবেক ফ্যাসিস্ট সরকারের সহযোগী যারা এটার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে, এটা আমরা আশা করি। জামাত ইসলামীর আমিরের যে আপনার এক্স অ্যাকাউন্ট আছে, সেটাকে কেন্দ্র করে সেটা বঙ্গভবনে একটা ইমেল অ্যাড্রেস একজন কর্মকর্তা ব্যবহার করে হ্যাক করেছেন, এবং খুবই মানে অসম্মানজনক স্টেটমেন্ট দিয়েছেন, যেটাকে তারা আবার আইটি ডিপার্টমেন্ট থেকে তারা সেগুলোকে আবার রিভিউ করেছে। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এগুলো সম্মানজনক না। আপনারা একটা প্রোডাক্টিভ ক্যাম্পেইন করেন, সবাই মিলে আসেন, আমরা পলিসি ক্যাম্পেইন করি, কে কি করব, কার পলিসি কতটা জাস্টিফাইড, কতটা ভায়াবল, সেগুলো নিয়ে করা দরকার। এরপরে আমরা দেখতে পাচ্ছি জোটের ভিতরে ফাটল ধরেছে, সম্পর্ক ভালো না, এই জোট ক্ষমতায় আসলে নারীরা অধিকার বিচ্ছিন্ন হবে, এইটা হবে সেইটা হবে। মানে কিভাবে, কিসের ভিত্তিতে বলছেন? এই কথাগুলো তো পুরাতন আমলের কথা। মৌলবাদী 71-এর বয়ান, আওয়ামী বয়ানগুলো আবার মাঠে নামানো হচ্ছে। এইগুলো তো 24-এর পরে আমরা দেখতে চাই নাই। আমরা চেয়েছি একটা সিরিয়াস পলিসি ডিবেট হোক, কার কোন জায়গাতে কোন ইস্যুতে আগামী দিনের পলিটিক্সে ন্যায্যতা আছে, জনগণের উপকার হবে, জনগণ কোনটাতে বেশি বেনিফিট পাবে, কোনটাতে কম বেনিফিট পাবে, প্রস্তাবনার পক্ষে বিপক্ষে যুক্তিগুলো কি কি। আপনি বলছেন আপনি এইটা দিবেন সেইটা দিবেন, আমার বাজেটের সাইজ, আমার ট্যাক্স কালেকশন সেটা সাপোর্ট করছে কিনা, আমার যে পরিমাণ ঋণ দিতে হচ্ছে, নতুন পে কমিশন আসতেছে, নতুন পে কমিশনে আমার খরচ আরও 100 কোটি টাকার উপরে বেড়ে যাবে, 1000 কোটি টাকার উপর, 1 লক্ষ কোটি টাকার উপর বেড়ে যাবে, সরি। তো সেই জায়গাতে আমি এইটা ম্যানেজ করতে পারবো কিনা, আমি যে এইটা দিব ওইটা দিব, সেই বিতর্কগুলো আমাদের আসা দরকার। সেই বিতর্কগুলো না এনে ব্যক্তিগত চরিত্র হনন এবং ফিয়ার মঙ্গারিং করা, ভয় দেখানো, এইটা আসলে এইটা হবে, তালেবানি রাষ্ট্র কায়েম হয়ে যাবে, শরিয়া কায়েম হবে, কায়েম হইলে পরে এইটা হবে সেটা হবে, এগুলো জাস্টিফাইড না। এগুলো করলে যেটা হবে, অনলাইনের জমানাতে আপনি এগুলো বাস্তবে ইয়াংদেরকে বুঝাইতে পারবেন না। না বুঝাইতে পারলে যেটা হবে যে আপনার রাজনীতি অস্তিত্ব সংকটে পড়বে। তাই আমরা আহ্বান করছি, নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষার রাজনীতি, সেগুলোকে অ্যাড্রেস করা দরকার, সেগুলো নিয়ে আমাদের তর্ক বিতর্কগুলো করা দরকার। আর নির্বাচন কমিশনকে বলছি এবং স্থানীয় অন্তর্বর্তীকালীন সরকার মাঠ প্রশাসনকে বলছি, যেই কাজগুলো করলে ভোটারদেরকে আশ্বস্ত করা যাবে সেই কাজগুলো দয়া করে করেন। এখনও সময় আছে। 1 সপ্তাহ দুষ্ট লোকদেরকে ধরে ডিটেইন করে রাখার জন্য এনাফ টাইম। আপনি 1-2 সপ্তাহের জন্য শুধুমাত্র ক্রিমিনাল গ্যাংস্টার যেগুলো আছে, অস্ত্রবাজ চাঁদাবাজদেরকে আপনি গ্রেফতার করে রাখেন, আপনি দেখবেন যে অসাধারণ সুন্দর নির্বাচন হওয়া সম্ভব। ভোটারদের ভয়কে যে কোনো মূল্যে অ্যাড্রেস করতে হবে। একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, যে 25 বছর পরে প্রথমবারের মতো একটা নির্বাচন হতে যাচ্ছে। দেশে এমনিতেই ভোটারদের একটা অ্যাপাথি আছে, ভোট নিয়ে কোনো আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস, উল্লাস আমরা গ্রামে গঞ্জে কোথাও দেখছি না।
মানুষ ভোট একটা গুরুত্বপূর্ণ নাগরিক ব্যাপার স্যাপার, সেই জিনিসটা হারিয়ে গেছে। অতএব এই জিনিসটাকে ভীতিকে অ্যাড্রেস করে এটার বাস্তবতাটা তুলে ধরে জনগণকে আবার ভোট কেন্দ্রমুখী করাটার যে চ্যালেঞ্জ, সেটাকে অ্যাড্রেস করাটা স্থানীয় প্রশাসনের জন্য খুব জরুরি। তাই সারা বাংলাদেশের স্থানীয় প্রশাসন মাঠ পর্যায়ে যারা আছেন, যৌথ বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন, তাদের সবাইকে নিয়ে কিভাবে নির্বাচন কমিশন একটা সম্মিলিত প্রয়াস করবেন যেন মাঠ পর্যায়ে একটা ভালো নির্বাচন দেখতে চাই। আমরা শেরপুরের মতো অথবা চট্টগ্রামের মতো কোথাও খুন খারাপি দেখতে চাই না। লাশ ইলেকশনে কেন পড়বে? এটা তো একটা জাস্টিফাইড জিনিস হতে পারে না। মারামারি কেন করতে হবে? আমরা চাই সবাই নিরাপদে ভোট দেবেন, সবাই যার পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন, পক্ষে বক্তব্য দেন, বিপক্ষে বক্তব্য দেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো 24, এবং এটাই তো গত 16-17 বছরে আমরা লেসন নিয়েছি যে জোর করে মতামত চাপিয়ে দেয়া যায় না, জোর করে মানুষের মন হৃদয় জয় করা যায় না। এটা একমাত্র উপায় হচ্ছে আমার পলিসি দিয়ে, আমার বক্তব্য দিয়ে তাদেরকে জয় করতে হবে। তাই আমরা আহ্বান করছি এবং আশা করছি আগামী 12 তারিখের নির্বাচন প্রধান উপদেষ্টা যেমনটা করে বলেছেন ঈদের আনন্দে হবে। আমরা সেই আনন্দে একটা ঐতিহাসিক নির্বাচন 25 বছর পরে দেখতে চাই, যেটা সবার কাছে ন্যূনতম গ্রহণযোগ্যতা পাবে। নির্বাচনকে কেন্দ্র করে সারা দুনিয়াতেই মেজাজটা যথেষ্ট টেন্স থাকে, সবাই খুব ইন্টেন্স ক্যাম্পেইন করেন। এটা নাথিং রং, এটা নর্মাল। কিন্তু মিথ্যাচারের মধ্য দিয়ে কারো চরিত্র হনন করা, সেগুলোকে আমরা না বলতে চাই। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনেক সম্মানহানিকর অনেক ভিডিও আমার কাছে আসছে, বিভিন্ন সোর্স থেকে আমাকে বলেছে যে এগুলো আপনি প্রচার করেন, তাহলে আপনি ক্যাম্পেইনের সুবিধা পাবেন। আমি রাজি হই নাই তো। আমার কোনো প্রতিদ্বন্দ্বীর কোনো বাজে কথা, আমার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে একটা বক্তব্য আমি এখন পর্যন্ত ক্যাম্পেইনে দেই নাই, কোনো দলের নাম ধরে কোনো সমালোচনা করি নাই। তাহলে আমরা চাচ্ছি একটা ডিগনিফাইড সম্মানজনক ক্যাম্পেইন, যে আমরা কোথায় কি করতে চাই, এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাই। উপস্থিতি আসলে ভ্যারি করবে এলাকা টু এলাকা। যেমন ধরেন যে এলাকাতে ট্রান্সপোর্ট সিস্টেম ভালো, কুমিল্লা, ফেনী, চিটাগং, ঢাকা, এসব জায়গাতে ভোটারদের যাওয়া আসাটা খুব সহজ। আপনি হেঁটে চলে যেতে পারবেন সেন্টারে, রিক্সায় চলে যেতে পারবেন, এবং ভোটাররা রিলেটিভলি আপনার সচ্ছল, রিক্সা ভাড়াটা সে অ্যাফোর্ড করতে পারবে। সেখানে হয়তো আমরা ধারণা করছি ভোটার উপস্থিতি বেশি হবে। ভোটার যে